ঘন্টার শেষ নাই। হ্যাঁ এই গাড়িটা কক্সবাজারে নিয়ে যাচ্ছে। নাইটে গেলে রাস্তায় যদি কোনো প্রকার জ্যামজম না থাকে, অনাকাঙ্ক্ষিত কোনো না হয়, তাহলে 8 ঘন্টার মধ্যে আমরা ঢাকাতে চলে যাবো। ঢাকা থেকে কক্সবাজারে যাই। আবার যখন কক্সবাজার থেকে ঢাকাতে আসি ডেতে, তখন 12 ঘন্টা 13 ঘন্টা লেগে যায়। তাহলে আমাদের দিনে অনেক সময় লাগে। হ্যাঁ, তাহলে আমাদের কর্মঘণ্টা হলো এদিকে 8, ওদিকে 12, মিনিমাম 12। তাহলে 20 ঘন্টা। আবার দেখা যাচ্ছে যে আমরা পৌঁছাইছি 8টায়, আমাদের ট্রিপ 11টায়, আরও 2 ঘন্টা হয়তো আমরা রেস্ট নিলাম। আমরা কিন্তু অন ডিউটি আছি, গাড়ি রেখে যে আমরা প্রফেশনে চলে যাচ্ছি কোথাও, এরকম না, আমরা অন ডিউটি। তাহলে আমরা ওখানে রেস্ট হাউস আছে আলাদা? হ্যাঁ, রেস্ট হাউস আছে, আমাদের গাইড হাউস আছে। বিষয় হচ্ছে যে প্রায় আমাদের একটা ট্রিপ কমপ্লিট করতে সময় লাগে প্রায় 24 ঘন্টা এভারেজ। তো এই 24 ঘন্টা আপনি যদি একটা মানুষের বেসিক কর্মঘণ্টা হিসাব করেন, 8 ঘন্টার বেশি তো কেউ কাজ করে না, তাই না? স্বাভাবিক। তাহলে 3 দিনের যে কর্মঘণ্টা সেটা আমাদের একবার এক ট্রিপে কভার হচ্ছে। তাহলে সেই হিসাবে বেসিক স্যালারি বা সুযোগ সুবিধা এগুলো তো ডেফিনেটলি বেশি হওয়ার কথা। 3 দিনের সমান না হলেও ডাবল হওয়া দরকার। কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেক্টরটাই বা কত প্রফিটেবল কোভিডের পরে এসে। এই সেক্টরটার উপরে বিশেষ করে এই সেক্টরগুলোতে এডুকেটেড ছেলেপেলে এখন ইনক্লুড হচ্ছে, অনেক আসছে, গাইডিং করছে, আমাদের ডিপার্টমেন্টে আছে অনেক ভালো। আসলে বাংলাদেশে তো আসলে চাকরি নেই। হ্যাঁ, বাংলাদেশে এটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের একটা হেল্পার আছে, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ছে। হ্যাঁ, আমাদের একটা হেল্পার আছে, আমাদের হানি ভাই জব করে, ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। কোনো একটা কারণে সে ফ্যামিলির সাথে একটু রাগারাগি করে, মনে করেন সে এসে চাকরি করে, পড়াশোনাও করে। ছেলেটাকে দেখেছিল ওই যে RM2 সিলেটে যায়, কি নাম ওর, কাব্য নাকি ছেলেটা, সাভারে বাড়ি, কাব্য, আবৃত্তি 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 আসতেছে আস্তে আস্তে। এখন প্রফেশনাল বাংলাদেশে তো জব নেই। ইন্টারন্যাশনালি পড়াশোনা করতে গেলে স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে যখন অস্ট্রেলিয়াতে বা ইউরোপের কোনো কান্ট্রিতে যায়, দেখা যায় তাকে ওরা ওখানে পড়াশোনা করছে, আউটসোর্সিং করে ইনকাম করছে, করে ফ্যামিলিতেও সাপোর্ট দিতে পারে। কিন্তু আমাদের দেশে কী অবস্থা, আমাদের দেশে পড়াশোনা করছে বাবার টাকায় অথবা ফ্যামিলির সাপোর্টে, অথবা সর্বোচ্চ সম্মানজনক প্রফেশনটা হলো টিউশনি স্টুডেন্ট লাইফে। এর চেয়ে আর বিগ কোনো পজিশন নেই, মানে প্রফেশন নেই, ভালো পজিশনও নেই। সেই জায়গা থেকে আসলে এখানে আমার ইচ্ছা আছে যে ট্রান্সপোর্ট বিজনেস করার ইন ফিউচার। হ্যাঁ, যদি এরকম হয় তো আপনি এ দিয়ে শুরু করেন না, যে ইফাত দেয় না অস্ট্রেলিয়া লেল্যান্ডের গাড়ি, হ্যাঁ ওইগুলো দিয়ে শুরু করতে পারেন। সবই ঠিক আছে। আপনার জন্য কোনো একটা ব্যানারের কথা বলতেছিলেন, ওই যে নর্থে যে SR এর কথা, হ্যাঁ, ওরা নন এসিতে কি জানি বলতেছিলেন যে সব। হ্যাঁ, এসআরের ইয়েটা আপনার হচ্ছে যে ওরা 1J থেকে বের হয়ে আসছে, হিনো থেকে। হ্যাঁ, হিনোতেও সার্ভিস মানে সাপ্লাই অফ হয়ে আছে, হিনোর দামও অনেক বেশি। এখন তো আসেও না বোধ হয়। হ্যাঁ, হিনো আসছে না। তো সেক্ষেত্রে ওনারা এখন যত ইয়ে হয়ে গেছে ব্র্যান্ড, নন বেঙ্গলের এখন এসব ট্রাভেল একটা রংপুর থেকে আসছিলাম হ্যাঁ। ওদের গাড়িতে। আপনার হচ্ছে যে ওরা উত্তরবঙ্গে ভালো মার্কেট আছে ওদের। হ্যাঁ ওরা যদি টাটা দিয়েও বিজনেস করে, হ্যাঁ, এসআর এই নামের উপরে ব্যবসা করে দেয়। তবে যারা পরিবহন ডিপার্টমেন্টে দাঁড়াইছে, তারা হিনো দিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, বড় বড় ইয়ে তো। বাংলাদেশের যত বিগ কোম্পানি আছে হ্যাঁ, এরা হিনো দিয়ে দাঁড়াইছে। কিন্তু এখন তো মার্কেট ট্রেন্ড দিয়েছে। আপনি নন এসি বাসের ভবিষ্যৎ কি দেখেন? মার্কেট থাকবে। জাপানিজরা যেখানে হাত দিয়েছে সে জায়গায় স্বর্ণ পড়েছে। হ্যাঁ, মালয়েশিয়া ডেভেলপমেন্টের পেছনে মাহাথির মোহাম্মদকে সবাই বলে যে আধুনিক মালয়েশিয়ার জনক। বাংলাদেশ থেকে 10 বছর আগে স্বাধীনতা অর্জন করছে মালয়েশিয়া। হ্যাঁ, তো মালয়েশিয়ায় আজকে এত পরিমাণ ম্যান পাওয়ার বিদেশ থেকে হায়ার করছে তারা কেন? মালয়েশিয়া যে খুব বাংলাদেশের বিগ কান্ট্রি বা তারা যে খুব বেশি অবস্থা শুনে তাও না, স্বাধীনতার পরে তাদেরও একটা ভঙ্গুর অবস্থা ছিল অর্থনৈতিক।
সে জায়গাতে মাহাদি বম্বর ফার্স্টলি জাপানিজদের অফার করে, হিটাচি, হ্যাঁ এটা মিৎসুবিশি, হ্যাঁ এদেরকে অফার করে যে ওদের দেশে ফ্যাক্টরি করার জন্য। জাপানিজরা ফ্যাক্টরি যখন ওই দেশে করে, দুইটা কারণে করছিল। মালয়েশিয়াতে ম্যান পাওয়ার, তাদের যে একটা বেকারত্ব, এটা দূর করার জন্য। জাপানিজ ইঞ্জিনিয়াররা যখন ওখানে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, ওইখানে তো ম্যান পাওয়ার লেগেছে, বেশি ম্যান পাওয়ারগুলো তো লেগেছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে মালয়েশিয়ার যারা লোকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ওইখানকার যারা পড়াশোনা কমপ্লিট করছে, ওরা ওই জাপানিজ ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করে ওরা এখন অনেক মালয়েশিয়া থেকে তো আপনার নলেজ ট্রান্সফার হয়েছে, ওরা তো আপনার স্কিল ট্রান্সফার হয়েছে। স্কিল ট্রান্সফার হচ্ছে। আবার আপনার হচ্ছে যে বিশেষ করে মালয়েশিয়া থেকে এই এশিয়ার এই সাইডটায় ট্রান্সপোর্ট সেক্টর আপনার শিপমেন্টের জন্য জাপান থেকে একটা জিনিস শিপমেন্ট করে নিয়ে আসা। আর এখানে তো অ্যাসেম্বলিটা, বিশেষ করে যে অ্যাসেম্বলিটা মালয়েশিয়াতে বেশি হতো। হিটাচির একটা ফ্রিজ ম্যানুফ্যাকচার করে শিপে নিয়ে আসা, আর কম্প্রেসারটা শুধু নিয়ে আসছে। এখানে অ্যাসেম্বলিং করতে, এখানে অ্যাসেম্বলিং এখন তো বাংলাদেশে তো এটা করতেছে অনেক কোম্পানি। হ্যাঁ, এটা তো দরকার। বাংলাদেশে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, বুয়েটের যে গভর্নমেন্ট লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে স্টুডেন্টগুলো তৈরি করতেছে, কিন্তু স্টুডেন্টগুলোর ফিউচার কি? তাদের তো কর্মসংস্থান নেই দেশে। তারা দিন শেষে বিদেশের পথে পাড়ি দিচ্ছে। বাংলাদেশের ট্যালেন্ট পোলাপাইনগুলো কেন বাইরে চলে যায়? বাংলাদেশে তাদের কি কোনো ইন্ডাস্ট্রি নাই ভালো, তাদের প্রফেশন নাই, চাকরিটা করবে কোথায় বলেন? একটা জায়গা থাকতে হবে। এত কিছু না করে বাংলাদেশে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি করা হচ্ছে। জাপানিজদেরকে ফ্রি সব কিছু দেওয়া হচ্ছে, যা মন চায় করতে। তবে যে বিজনেস সামিট হইলো, আর সামিট নিয়ে কি আছে ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি শেখানোর জন্য জাপানে আর চায়নাতে ম্যান পাওয়ার সাপ্লাই করা উচিত, ট্রেনিং করা উচিত যে চায়না এবং জাপানিজরা কীভাবে ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, তারা সময়ের সাথে সাথে কীভাবে কাজ করতে। আমাদের দেশে শিক্ষিত, আপনি যদি বেকার খুঁজেন তাহলে অশিক্ষিত কেউ বেকার আছে কি বাংলাদেশে? না, অশিক্ষিত একজনও বেকার নেই। শিক্ষিত বাংলাদেশে লোকই যত বেকার। শিক্ষিত আছে ততই বেকার। হ্যাঁ, অশিক্ষিত লোক কিন্তু বেকার নেই, তারা কিছু না কিছু করছে, অটো আছে, রিক্সা আছে, বা কোনো না কোনো প্রফেশনের সাথে তারা কিন্তু। কিছু একটা করতেছে। আমি মাস্টার্স কমপ্লিট করলাম, করে সম্মানজনক একটা জবের চেষ্টা করতেছি। প্রথমত আমাদের টার্গেট থাকে গভর্নমেন্ট জব। এই গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে করতে যখন একবার, দুবার, পাঁচবার, চারবার ফেল করতে করতে মেন্টাল কন্ডিশন, সে ডিপ্রেশনে চলে যায়, ট্রমাতে চলে যায়। হ্যাঁ, ট্রমাতে চলে যায়। এবং একটা পর্যায়ে তারা যখন তার গভর্নমেন্ট এজটাও শেষ হয়ে যায়, 30 বছর চলে যাওয়ার পরে হ্যাঁ, তারা নতুন করে কিছু করে ওঠার আর কিছু হয় না। true. দিন শেষে পরিবারের বোঝা, সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা। আর গ্যাস ঘুষ করবে মালয়েশিয়ার পুলিশদের ঘুষ পাইছে বাঙালিরা। তো যখন ওদের ম্যান পাওয়ারের যে ইয়াটা শেষ হয়ে যায়, তো নাকি পুলিশ বলছে পরে নাকি ওরা নাকি টাকা দিচ্ছে সিস্টেম, ওরা নাকি ঘুষ পাওয়া জানতো না। Malaysian-রা। পরে মালয়েশিয়ান পুলিশরা এখন খালি বাঙালিদেরই খুঁজে। সেই বৃষ্টি। বৃষ্টির গান্ধে বৃষ্টি আকাশে গান বাজাইতেছে। বৃষ্টি আপনার একবার এই নন এসি বাসে যাইতেছিলাম করোনার সময়, এরকম বৃষ্টি হয়েছিল। এদিকে আমরা মিশরে এসে গেছি। মিশরাই নাকি? ও, আমি স্কেল
বড় দ্বারা বড়দারগা ঘাট, তারপর সামনে সীতাকুণ্ড। সীতাকুণ্ডের আগে নামাইতে হতো টেকনো ফিলিং স্টেশন একটু বুঝলেন? আর আপনি ওইখানে নামবেন না। সীতাকুণ্ড ঢোকার আগে হ্যাঁ। বাম দিকে যে বাজার আগে বসেন না। স্কেল পার হওয়ার পরে